আর এবার চলে যাব বিধানসভায়, কারণ বিধানসভার পোর্টিকোতে ইতিমধ্যেই এই দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তারা ধর্নায় বসেছেন, কারণ রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত। রাজ্যপাল তৃণমূল, রাজ্যপাল সংঘাত। আর রাজভবনে বারবার ডেকে পাঠানো হচ্ছে, রাজভবনে চিঠি দেওয়া হচ্ছে, রাজভবন থেকে চিঠি চাপাটি চলছে শপথ নিয়ে। এবং সায়ন্তিকা রেয়াত হোসেন ভগবানগোলা থেকে, রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বরানগর থেকে নির্বাচিত। এই দুই নবনির্বাচিত যারা হয়েছেন তারা এখনো শপথ নেননি, বিধায়ক হননি, ধর্নায় বসলেন। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। নতুন সংযোজন আজকে এই রাজনৈতিক সংঘাত, রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবির, এর আগে সতর্কও করেছিলেন চিঠিতে তাদের বিরুদ্ধে নাকি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন সিভি আনন্দ বোস। এখন কোন জায়গায় দাঁড়িয়ে? একেবারেই তাই অয়নদা। এর আগে দেখতে পাওয়া গিয়েছে কখনো হচ্ছে বিল নিয়ে, কখনো হচ্ছে রাজভবনের তরফ থেকে কবে সেশন হবে সেটা শুরু নিয়ে, ভাষণ নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক হয়েছে বা দুই তরফের মধ্যে সংঘাত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে তা বলছে যে এমন একটি ঘটনা গোটা দেশের ক্ষেত্রে কোথাও ঘটেনি। এবং যারা বিধানসভার রীতিনীতি সম্পর্কে, বিধানসভার ইতিহাস সম্পর্কে অবহিত তারাও বলছেন যে এমন এই ঘটনা এর আগে কোনোদিন তারা কেউ দেখেননি। ফলে দুই নির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ চেয়ে তাদের এভাবে বিধানসভার পোর্টিকোতে বসে পড়া কার্যত নজিরবিহীন অবস্থাতে রয়েছে। এটা ঠিক গতকাল রাজভবনের তরফ থেকে যে চিঠি এসেছিল এই সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকারের কাছে, সেখানে চিঠিতে যে ধরনের বক্তব্য লেখা ছিল সে বক্তব্যকে আমল বা গুরুত্ব দিতে রাজি নন তারা। এবং আজকে বিধানসভার অধ্যক্ষ মনে করিয়ে দিয়েছেন যে বামেরাও তারা শপথ না নিয়ে 2 বছরের বেশি সময় ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শপথ গ্রহণ পর্বে দেরি হলেও কোনোভাবে কারুর পদ খারিজ করতে পারা যায় না। প্রয়োজনে এই বিধানসভার তরফ থেকে আইনত সেই বিষয়টি সেটি যে আবার রাজভবনে পাঠিয়ে দেওয়া হবে সে বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়। আমি আসছি। তুমি কথা বলেছিলে কিছুক্ষণ আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সায়ন্তিকাই ধর্নায় বসেছেন। সায়ন্তিকা এই বিষয়ে কি বলছেন একবার দেখে নেওয়া যাক। সত্যি আমরা বুঝতে পারছি না যে নির্বাচিত হয়ে দোষ করেছি, যে আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো না, সেটার জন্য আমরা কি অন্যায় করেছি? আমরা তো বলিনি আমরা রাজভবনে যাব না, বা আমাদেরকে মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালে আমরা সেটা গ্রহণ করব না, আমরা তো বলিনি। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে, রাজ্যপাল যে করাবেন সেটা তো আমাদের বলা হয়নি। লোকসভাতেও আমরা সেটাই দেখছি, সবাই স্পিকারের থেকেই শপথ বাক্য পাঠ করছে। না বাই ইলেকশনে জিতেছি বলে কি দোষ করেছি, নাকি যে পার্টি থেকে সিম্বল পেয়ে জিতেছি সেই পার্টি থেকে জেতা উচিত ছিল না, এটাই ওনারা চাইছে। আর জনপ্রতিনিধি, দুই জনপ্রতিনিধি আবির, তারা নির্বাচিত, তাদেরকে জিতিয়েছেন সাধারণ মানুষ যে যে এলাকায়, সেই এলাকায় কাজ করতে অসুবিধা হবে না শপথ না নিলে? অবশ্যই হবে। আইনত তো তারা বিধায়ক হিসেবে সেখানে কাজ করতে পারবেন না। বহু ব্যক্তি রয়েছেন যাদের নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়কদের থেকে বিভিন্ন শংসাপত্র প্রয়োজন হয়, সেই কাজ বিধায়কদেরকে করে দিতে হয়। যতক্ষণ না পর্যন্ত তারা শপথ গ্রহণ করছেন সেই প্রক্রিয়াই করতে পারে একেবারে। তবে এই দুজন এখনো পর্যন্ত নিজেদের বক্তব্যে বা মন্তব্যে স্থির হয়ে রয়েছেন। তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিধানসভাতেই তারা শপথ নিতে চান এবং রাজভবনের তরফ থেকে পরিষ্কার করে জানানো হোক যে এই শপথ গ্রহণ করার ক্ষেত্রে রাজভবন কাকে তাদের কাছে মনোনীত করে। একেবারে দুপক্ষই অনড়। এখন দেখা যাক কোন জায়গায় গিয়ে সমাধান হয়। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বসে গিয়েছিলেন রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মাঝে পোর্টিকোতে। কি বললেন দেখুন। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা তোয়াল হয়ে এসছে স্পিকারকে অথরাইজ করে দিন, ডেলিগেট করে দিন পাওয়ার। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারেন্ট, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এরা মানুষের দ্বারা নির্বাচিত, উনি নমিনেটেড। সবসময় ওটা মনে রাখা উচিত না। আর এর আগে স্পিকারও বারবার সমালোচনা করেছেন রাজ্যপালের ভূমিকা। তিনিও বলেছেন বিধানসভায় এসে রাজ্যপাল শপথ গ্রহণ করান। উজ্জ্বলের কাছে চলে যাব। আজকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান? দেখো, একটা বিষয় বলা যেতেই পারে যে বিধানসভা এবং রাজভবনের যে দ্বন্দ্ব বা বলা যেতে পারে যে টানাপোড়েন চলছে,
সেই জল শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গড়াতে পারে, আচ্ছা। এমনই ইঙ্গিত দিলেন স্পিকার। কারণ একটা বিষয় যে এখানে যে প্রথমত বলা ভালো যে দুজন নবনির্বাচিত বিধায়ক, সেক্ষেত্রে শপথ বাক্য নিয়ে যে বক্তব্য, সেখানে পরিষ্কার আম্বেদকরের বক্তব্য তুলে ধরেছেন স্পিকার। তিনি বলেছেন উপনির্বাচনে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। একই সঙ্গে তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে লোকসভায় যেভাবে হয়েছে, অর্থাৎ সেখানে এরকম ভাবে হবে না কেন। ফলত এই যে বিষয়, অর্থাৎ বিষয়গুলো রয়েছে এবং সর্বশেষে কি হতে পারে, প্রথমত রুল বুকস অনুযায়ী এদের কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান কি তাহলে আটকে থাকবে? স্পিকার জানিয়েছেন আইনের পরামর্শ নেবেন এবং আইনের পরামর্শ নেবেন, প্রয়োজনে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হবেন। কি বললেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন। রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম? লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। এবার বিধানসভা থেকে চলে যাব লোকসভায়। আজকে সৌজন্যের রাজনীতি দেখা গেল। একেবারে প্রধানমন্ত্রী, সচরাচর যা দেখা যায় না, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মেলালেন। তাদের মধ্যে কথা হলো। কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন, নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। এর আগে জড়িয়ে ধরা, চমকে যাওয়া হঠাৎ করে প্রধানমন্ত্রীর, রাহুল গান্ধী জড়িয়ে ধরা প্রধানমন্ত্রীকে, এরকম বহু তির্যক বিষয় আমরা দেখেছি। কিন্তু আজকে একেবারে হাত মেলালেন লোকসভার প্রথম দিনে শপথের পরে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী হাত মেলালেন। আর আজকে নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা, আজকে তিনি নির্বাচিত হলেন দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ হিসেবে। বলরাম ঝাকরের পরে এই প্রথম আরো একজন যিনি দ্বিতীয়বারের জন্য এই স্পিকারের চেয়ারে বসবেন আগামী 5 বছর। এনডিএ প্রার্থী হলেন তৃণমূলের, কংগ্রেসের কে সুরেশ, তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন। সুরেশকে সমর্থন দিলেও শেষ মুহূর্তে ভোটাভুটি চায়নি ইন্ডিয়া জোট, ফলে ধনী ভোটেই জয়ী ওম বিড়লা। ये हमारा भवन ये सिर्फ 4 दीवारें नहीं है। संसद की कार्यवाही, जवाबदेही और आचरण हमारे देशवासियों के मन में लोकतंत्र के प्रति जो उनकी निष्ठा है उसको और अधिक मजबूत बनाता है। हम सब चाहते हैं कि सदन में आचरण, सदन के नियमों का पालन हम सब करें, और आपने बड़े सटीक तरीके से, संतुलित तरीके और कभी कभी कठोरता के साथ भी फैसले लिए हैं कि ऐसे निर्णय आपको पीड़ा भी देते हैं, लेकिन सदन की गरिमा और व्यक्तिगत पीड़ा के में आपने सदन की गरिमा को पसंद किया और सदन की परंपरा को बनाने का प्रयास किया। The government has political power, but the opposition also represents the voice of India's people. And this time, the opposition represents significantly more voice of the Indian people than it did last time. Speaker sir, it is very important that cooperation happens on the basis of trust. It is very important that the voice of the opposition is allowed to be represented in this house. So the idea that you can run the house efficiently by silencing the voice of the opposition is a non-democratic idea. And this election has shown that the people of India expect the opposition to defend the constitution, the Samvidhan of this country.